Nobody wants peace more than Israel. শান্তির বাণী মুখে এই ইসরায়েলি যুবকটির বয়স মাত্র 28 বছর। ছিলেন ইসরায়েলি এলিট ফোর্সে, কাটিয়েছেন 5টি বছর অস্ত্র হাতে, অংশ নিয়েছেন হাইজ্যাক হওয়া বিমানের দুঃসাহসিক উদ্ধার অভিযানে। জাতিসংঘে ছিলেন ইসরায়েলের প্রতিনিধি। অবাক হচ্ছেন? ভাবছেন কে এই বিস্ময়? নাম বেঞ্জামিন নেতানিয়াহু। শান্তির বুলি শোনালেও নেতানিয়াহুই ফিলিস্তিন গণহত্যার মূল মাস্টারমাইন্ড। আজ জানব কিভাবে আমেরিকার ছত্রছায়ায় তিনি ইসরায়েলের শাসক হলেন, আর এত অন্যায়ের পরেও কিভাবে এখনও ক্ষমতায় টিকে আছেন। আমেরিকার নাগরিকরা এখন ইসরায়েলের বিরুদ্ধে আওয়াজ তুলতে শুরু করেছে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে, কিন্তু প্রকৃত সত্য হলো বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই একজন আমেরিকান সৃষ্টির ফল। নেতানিয়াহুর রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রেই। তিনি ইসরায়েলের রাজনীতিকে আমেরিকান রূপ দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়ে ওঠেন, এবং যদিও তিনি ক্লিনটন থেকে ওবামা পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টদের অপমান করেছেন, তবুও নেতানিয়াহু যুক্তরাষ্ট্রেরই একটি সৃষ্টি। এক অর্থে তাকে ফ্রাঙ্কেনস্টাইনের দানবের সঙ্গে তুলনা করা যায়, যে আমেরিকান রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের সৃষ্টি, কিন্তু যার ওপর এখন যুক্তরাষ্ট্রের আর নিয়ন্ত্রণ নেই। 1970-এর দশকের শেষ দিকে তিনি বোস্টন কনসাল্টিং গ্রুপে কাজ করেছিলেন, যেখানে তার সঙ্গে ভবিষ্যতের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনির দীর্ঘস্থায়ী বন্ধুত্ব গড়ে ওঠে। প্রথম দিকে যখন নেতানিয়াহু রাজনৈতিক ক্যারিয়ার গড়ার ইচ্ছা নিয়ে ইসরায়েলে ফিরে আসেন, তখন তার আমেরিকান পরিবেশে বেড়ে ওঠা ছিল এক ধরনের দুর্বলতা। তাকে অনেকটা বাইরের কেউ, এক প্রকার কার্পেট ব্যাগার হিসেবে দেখা হতো এবং প্রকৃত ইসরায়েলি মনে করা হতো না। তিনি তখনও তথাকথিত বেন ছিলেন, এখনও বিবি হয়ে ওঠেননি, কিন্তু সময়ের সাথে সাথে ইংরেজি ভাষায় তার দক্ষতা ও আমেরিকান সংস্কৃতির প্রতি তার বোঝাপড়া তার পক্ষে কাজ করতে শুরু করে। যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে, তখন নেতানিয়াহু তার অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুবিধা নিতে শেখেন, যা তাকে ইসরায়েলি রাজনীতিতে উপরে ওঠার পথ তৈরি করে দেয়। যা শুরুতে ছিল দুর্বলতা, পরে সেটাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় শক্তি। 1980-এর দশকে যখন তিনি জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন, তখন তিনি তার আমেরিকান অভিজ্ঞতাকে ব্যবহার করে রাজনৈতিক ক্যারিয়ার গড়ার সুযোগ পান। নিউ ইয়র্ক সিটিতে অবস্থানকালে নেতানিয়াহু তার জ্ঞান ও দক্ষতাকে আরও গভীর করেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিডিয়া অঙ্গনে চলাফেরা করার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলটিতে। তিনি দ্রুতই আমেরিকান টিভি পর্দায় নিয়মিত উপস্থিতির মুখ হয়ে ওঠেন। এবিসির নাইটলাইন অনুষ্ঠানে টেড কপেলের সঙ্গে তার নিয়মিত উপস্থিতি তাকে অনুষ্ঠানে তথাকথিত সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা করে তোলে। নেতানিয়াহু বহুবার সিএনএনের ল্যারি কিং লাইভ অনুষ্ঠানে অংশ নেন, যা তখন সিএনএনের নেটওয়ার্কের প্রধান অনুষ্ঠানগুলোর একটি ছিল। ল্যারি কিং একবার নেতানিয়াহুকে নিয়ে বলেছিলেন, একজন অতিথি হিসেবে 1 থেকে 10-এর স্কেলে তিনি 8। যদি তার কৌতুকবোধ থাকতো তাহলে তিনি হতেন 10। নিয়মিতভাবে এসব মার্কিন সংবাদ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতানিয়াহু শিখে ফেলেন কত সহজ ও কার্যকর উপায়ে তিনি আমেরিকান দর্শকদের মনোযোগ ভিন্ন খাতে প্রবাহিত করতে পারেন। তিনি বুঝে যান কিভাবে দ্রুত পরিবর্তনশীল সংবাদ চক্রকে কাজে লাগিয়ে এমন বিভ্রান্তি তৈরি করা যায়, যার মাধ্যমে ইসরায়েলের সবচেয়ে বিতর্কিত নীতিগুলোকে জনদৃষ্টির বাইরে রাখা সম্ভব।
এবং তিনি এই বিভ্রান্তি কৌশলের এক দক্ষ কারিগরে পরিণত হন, যা ব্যবহার করে আমেরিকার দৃষ্টি ইসরায়েলের কর্মকাণ্ড থেকে সরিয়ে নিতে সক্ষম হন। নেতানিয়াহু এই কৌশল সম্পর্কে বেশ খোলাখুলিভাবেই কথা বলতেন এবং যুক্তি দিতেন যে ইসরায়েলকে এমন বৈশ্বিক ঘটনাগুলোকে কাজে লাগানো উচিত যেগুলো বিশ্বের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। উদাহরণস্বরূপ 1989 সালে তিয়েনানমেন স্কোয়ারে গণহত্যার পর নেতানিয়াহু একটি প্রবন্ধে লেখেন, চীনে যখন বিক্ষোভ দমন করা হচ্ছিল এবং বিশ্বজুড়ে সবার মনোযোগ সেদিকে ছিল, তখন ইসরায়েলের উচিত ছিল ওই সুযোগে অধিকৃত অঞ্চলের আরবদের ব্যাপকভাবে বহিষ্কার করা। এছাড়াও যখন বৈশ্বিক সংবাদচক্র ধীর গতিতে চলছিল বা যখন এমন কোনো বড় ঘটনা ঘটছিল না যা ফিলিস্তিনিদের দুরবস্থাকে আড়াল করতে পারত, তখন নেতানিয়াহু নিজেই নানা রকম বিভ্রান্তির সৃষ্টি করতেন এবং অনেক সময় তিনি এটাতে অভাবনীয় সাফল্য অর্জন করতেন। 1990 সালের মে মাসে নেতানিয়াহু আমেরিকান ইহুদি নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন, যেখানে তারা উদ্বেগ প্রকাশ করছিলেন যে পূর্ব জেরুজালেমে অবৈধ বসতি সম্প্রসারণ ইসরায়েলের জন্য এক ধরনের নেতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। নেতানিয়াহু এ বিষয়ে সম্মত হয়ে বলেন, তোমরা ঠিক বলেছ, এটা এখন আমাদের জন্য বড় একটা সমস্যা। 1 সপ্তাহের মধ্যে এটা কেটে যাবে। আসল সমস্যা হলো সাদ্দাম হুসাইন। তিনি মধ্যপ্রাচ্য এবং ইসরায়েলের 1 নম্বর সমস্যা। এর মাধ্যমে মূলত বোঝানো হয়েছিল যে অবৈধ বসতি ইস্যু এখন গুরুত্বহীন, কারণ আরও বড় সংকট সামনে রয়েছে। নেতানিয়াহুর এই ধরনের সমস্যা মোকাবিলার যেটা বিস্ময়কর দিক তা হলো তিনি নিজেও তখন সাদ্দাম হুসাইনের পক্ষ থেকে আসন্ন কোনো হুমকি সম্পর্কে নির্দিষ্ট কিছু জানতেন না। তিনি মূলত এলোমেলোভাবে একটি মন্তব্য ছুড়ে দিয়েছিলেন, আশায় ছিলেন যে সেটি কোনোভাবে যথাযথ জায়গায় লাগবে এবং ইসরায়েলের ফিলিস্তিনিদের প্রতি আচরণ থেকে মনোযোগ সরাতে পারবে। এবং এই বিভ্রান্তি তৈরির চেষ্টাটি ছিল একেবারে কাকতালীয়ভাবে সফল, কারণ নেতানিয়াহু যখন ঘোষণা দিলেন যে সাদ্দাম হুসাইন হলো 1 নম্বর সমস্যা, তার কয়েক মাস পরেই ইরাক কুয়েতে আক্রমণ করে। তার এই বানোয়াট অনুমানই তাকে আমেরিকান মিডিয়ায় সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। মিডিয়া তাকে নিয়ে উচ্ছ্বসিত ছিল, আর বিবি সেই প্রত্যাশা মিটিয়ে দিতেন। তিনি আমেরিকান দর্শকদের মনের ভাষা বোঝার এক অসাধারণ খেলোয়াড় ছিলেন। উদাহরণস্বরূপ, উপসাগরীয় যুদ্ধের সময় তিনি এক CNN রিপোর্টারকে রাজি করান যেন তারা দুজনেই গ্যাস মাস্ক পরে সাক্ষাৎকার দেন। সেই ছবিতে নেতানিয়াহুকে মাস্কের নিচে হাসি মুখে দেখা যায়, যেন এই দৃশ্য আমেরিকান জনমনে ইসরায়েলের প্রতি সহানুভূতি তৈরি করে। এই ভাবনায় তিনি নিজেই উৎফুল্ল ছিলেন। এই নাটকীয় আচরণের অতিরঞ্জন এমন এক পর্যায়ে গিয়েছিল যে তা এক প্রকার হাস্যকর হয়ে দাঁড়ায়। এই নাটকীয় মুহূর্তটি নেতানিয়াহুকে বাধ্য করেছিল সুস্পষ্ট কথা বলতে। তিনি বলেছিলেন, আমার বলতে হয়, এটা সাক্ষাৎকার নেওয়ার সবচেয়ে অদ্ভুত উপায়। তবে এই দৃশ্য দেখায় ইসরায়েল কী ধরনের হুমকির মুখোমুখি আমি আপনাকে বলতে পারবো না কখন, বলতে পারবো না কিভাবে, কিন্তু ইসরায়েল আত্মরক্ষা করবে। মার্কিন গণমাধ্যম নেতানিয়াহুর প্রতি বিশেষভাবে উদার ছিল, এমনকি ইসরায়েলি গণমাধ্যমের চেয়েও অনেক বেশি দূর পর্যন্ত গিয়ে তারা তার সুনাম রক্ষা করেছিল, এমনকি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে সংকটময় সময়গুলোতেও। নেতানিয়াহু যখনই কোণঠাসা হয়ে পড়তেন, তখনই তাকে বাঁচিয়ে রাখত ইসরায়েলি নয়, আমেরিকান মিডিয়া। এর সবচেয়ে বিস্ময়কর এবং আপত্তিকর উদাহরণগুলোর একটি দেখা যায় 1995 সালে প্রধানমন্ত্রী ইৎসাক রাবিনের হত্যাকাণ্ডের পরপরই। 1990 দশকের শুরুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী রাবিন প্যালেস্টাইন মুক্তি সংস্থা বা PLOর সঙ্গে একটি অসলো চুক্তি স্বাক্ষর করেন শান্তি প্রক্রিয়া শুরু করার জন্য। সেই সময় নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির নেতা ছিলেন এবং তিনি এই চুক্তি স্বাক্ষরের জন্য রাবিনকে প্রবলভাবে আক্রমণ করেন। তিনি এই চুক্তির তুলনা করেন 1938 সালে মিউনিখ চুক্তির সঙ্গে, যেখানে ব্রিটিশ সরকার হিটলারের জার্মানির কাছে চেকোস্লোভাকিয়ার কিছু অংশ ছেড়ে দিয়েছিল। নেতানিয়াহু রাবিনকে উদ্দেশ্য করে বলেন, তুমি চেম্বারলেনের চেয়েও খারাপ। তিনি অন্তত অন্য একটি জাতিকে বিপদে ফেলেছিলেন, কিন্তু তুমি নিজের জাতিকেই হুমকির মুখে ফেলছ। নেতানিয়াহু নিয়মিতভাবে অ্যান্টি রাবিন প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকতেন। যখন ডানপন্থী প্রতিবাদকারীরা রাবিনের প্রতিকৃতি পুড়িয়ে দিচ্ছিল, তারা চিৎকার করছিল, রাবিনের মৃত্যু হোক এবং রক্ত ও আগুন দিয়ে আমরা রাবিনকে তাড়াবো। জনতার মধ্যে এমন উত্তেজনা সৃষ্টি হয়েছিল যে তারা রাবিনকে তার বাসভবনের বাইরেও হয়রানি করতে শুরু করে।
তারা এমনকি রাবিনের স্ত্রী লেইয়াকেও লক্ষ্য করেছিল এবং তাকে অপমান করতেও ছাড়েনি। প্রতিবাদগুলি এতটাই চরম হয়ে উঠেছিল যে নেতানিয়াহুর লিকুদ পার্টির অন্যান্য নেতারা আতঙ্কিত হয়ে সেগুলো থেকে সরে গিয়েছিল। তবে নেতানিয়াহু সেখানে থেকে যান এবং তিনি প্রতিবাদে উপস্থিত থাকতে থাকেন। তিনি একটিও ভ্রুক্ষেপ করেন না, বরং বক্তৃতা দিতে থাকেন, যা আরও আগুনে ঘি ঢালার মতো কাজ করে। ইৎজাক রাবিন যখন এক ডানপন্থী উগ্রপন্থীর হাতে হত্যা হন, তখন ইসরায়েলি গণমাধ্যমে সকলেই জানতেন যে নেতানিয়াহু তার প্রধানমন্ত্রীকে হত্যার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যে পরিবেশে ঘৃণা ও আতঙ্ক সৃষ্টি হয়েছিল। প্রধানমন্ত্রী রাবিনের শেষকৃত্য অনুষ্ঠানে বিধবা স্ত্রী লেইয়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে হাত মিলালেন, কিন্তু নেতানিয়াহুর সঙ্গে তার সাক্ষাৎ এড়িয়ে গেলেন। কয়েকদিন পর পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত লেইয়া রাবিনকে তার বাড়িতে সান্ত্বনা জানাতে আসেন, কিন্তু নেতানিয়াহুকে সেখানে আসতে বলা হয়নি। কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যে নেতানিয়াহু তার কঠোর অবস্থানের জন্য মূল্য পরিশোধ করবেন, কারণ তার জনপ্রিয়তা সাধারণ নির্বাচনের জন্য জরিপে ব্যাপকভাবে কমে গিয়েছিল। তবে তার আভ্যন্তরীণ জনপ্রিয়তা পড়ে গেলেও এটি ছিল মার্কিন মিডিয়া যা নেতানিয়াহুকে বাঁচিয়ে তোলে। রাবিন হত্যার এক সপ্তাহ পর এবিসির নাইটলাইন একটি বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছিল, যাতে অংশ নিয়েছিলেন বিভিন্ন ইসরায়েলি নেতারা। তাদের মধ্যে নেতানিয়াহু এবং রাবিনের বিধবা স্ত্রী লেইয়া রাবিনও ছিলেন। এটি যতটা অদ্ভুত ছিল যে রাবিনের বিধবা এবং সেই ব্যক্তি যিনি প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছেন যেখানে রাবিনের মৃত্যুর জন্য আহ্বান জানানো হয়েছিল, তাদের একই অনুষ্ঠানে রাখা হয়েছে, ততটাই চমকপ্রদ ছিল টেড কপেলের প্রশ্ন, যা কোনো ইসরায়েলি গণমাধ্যমের সদস্যই সাহস করেনি জিজ্ঞাসা করতে। কপেল জানতে চেয়েছিলেন কেন লেইয়া রাবিন আরাফাতকে উষ্ণভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন কিন্তু নেতানিয়াহুর হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কপেলের প্রশ্নটি এক বিধবার ক্ষোভকে অভিযোগে পরিণত করেছিল। এখানে লেইয়া রাবিন ছিলেন অযৌক্তিক এবং বিবি ছিলেন প্রকৃত শিকার। কপেলের প্রশ্নের সাহায্যে নেতানিয়াহু পরবর্তী অনুষ্ঠানটির দর্শকদের জানাতে পেরেছিলেন যে রাবিনের মৃত্যুর জন্য তার বিরুদ্ধে হামলাগুলি ছিল খাঁটি ম্যাকার্থিজম। এই ধরনের টিভি উপস্থিতির মাধ্যমে মার্কিন মিডিয়া নেতানিয়াহুকে এমনভাবে সমর্থন জুগিয়েছিল যা ইসরায়েলি মিডিয়া থেকে আশা করা যেত না। এর ফলে আমেরিকার বায়ু তরঙ্গ এবং ক্ষমতার হলগুলির ওপর তার এই বিজয় পরবর্তীতে তার অভ্যন্তরীণ পরিচিতি বৃদ্ধি করেছিল। তার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছিল এবং রাবিনের মৃত্যুর 1 বছর পর তিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তবে 1980-এর দশকে ঠিক তখনই যখন নেতানিয়াহু ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কাজ করছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থীর লবির দৃষ্টিভঙ্গি বামপন্থী থেকে ডানপন্থী দিকে মোড় নেয়। আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, যা পূর্বে উদারপন্থী ছিল, এখন রিপাবলিকান দাতাদের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করে, যারা অসলো চুক্তির বিরুদ্ধে তাদের বিরোধিতায় সমর্থন জানাবে। মেজর আমেরিকান জুডিশ অর্গানাইজেশনের প্রেসিডেন্টস কনফারেন্সও ডানপন্থী দিকে চলে যায় যখন তারা ম্যালকম হোলিন নামক একজন হককে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয়, আর ডানপন্থী খ্রিস্টান জায়োনিস্টরা ইসরায়েলের পক্ষে লবিংয়ে জড়িয়ে পড়ে, যাদের নেতৃত্ব ছিল ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েলের প্রতিষ্ঠা এবং বিস্তার। নেতানিয়াহু নিজেকে সঠিক সময়ে সঠিক স্থানে পেয়েছিলেন যখন এই পরিবর্তনটি ঘটছিল। যখন কনজারভেটিভরা ইসরায়েলপন্থী লবির দখল নিতে শুরু করেছিল, তখন নেতানিয়াহু একটি শক্তিশালী দাতাবেস গঠন করতে সক্ষম হন এবং এই বেস ছিল তার সফল প্রধানমন্ত্রী হওয়ার প্রচারাভিযানকে অর্থায়ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেজর আমেরিকান জুডিশ অর্গানাইজেশন প্রেসিডেন্টস কনফারেন্সের ম্যালকম হোলিন নেতানিয়াহুর সাথে বহু ধনী দাতাকে পরিচয় করিয়ে দেন। বিবি রিপাবলিকান ব্যবসায়ী রোনাল্ড লাউডারের সঙ্গেও বন্ধুত্ব গড়ে তোলে। তিনি নেতানিয়াহুকে অন্যান্য বড় দাতাদের সাথে পরিচয় করিয়ে দেন, যার মধ্যে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। আরেকটি সহায়ক ছিলেন বিলিয়নিয়ার চার্লস কুশনার, যিনি কখনো কখনো নেতানিয়াহুকে তার বাড়িতে আতিথেয়তা দিতেন। সেখানে ভবিষ্যৎ ইসরায়েলি প্রধানমন্ত্রী চার্লসের ছেলে জ্যারেড কুশনারের শৈশব কক্ষে শুয়ে থাকতেন, যিনি পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের জামাই এবং সিনিয়র উপদেষ্টা হন। যেমন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ দাতাদের কাছে প্রলুব্ধ হচ্ছিলেন, নেতানিয়াহুও বিভিন্ন কনজারভেটিভ অপারেটিভদের সাথে যোগাযোগ করছিলেন। তিনি তার রাজনৈতিক দক্ষতা শানিত করতে জিওপি কনসালটেন্টদের নিয়োগ করেন। তাদের সহায়তায় তিনি রিপাবলিকান ধাঁচের প্রচারণাকে ইসরায়েলি রাজনৈতিক পরিমণ্ডলে নিয়ে আসেন।
1990-এর দশকের শুরুর দিকে নেতানিয়াহু একটি বিখ্যাত জিওপি পোলিং বিশেষজ্ঞ ফ্র্যাঙ্ক ল্যান্ডসকে নিয়োগ করেন। এরপর 1996 সালে নির্বাচিত হন, যা নেতানিয়াহুকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তৈরি করেছিলেন। এই সফল প্রচারণার জন্য নেতানিয়াহু রিপাবলিকান গুরু আর্থার ফিঙ্কেলস্টাইনকেও নিয়োগ করেন, যিনি বেশ কয়েকটি সফল নির্বাচনী প্রচারণার উপদেষ্টা ছিলেন। এর মধ্যে প্রেসিডেন্ট নিক্সন এবং রেগানের প্রচারণাও অন্তর্ভুক্ত। নিজের কথায় ফিঙ্কেলস্টাইনের দশকব্যাপী কনজারভেটিভ প্রচারণার ক্যারিয়ারের সবচেয়ে গর্বের অর্জন ছিল লিবারেল শব্দটিকে একটি নেতিবাচক অর্থে পরিণত করা। নেতানিয়াহুর 1996 সালের নির্বাচনের জন্য ফিঙ্কেলস্টাইন এমন স্লিক আমেরিকান স্টাইলের আক্রমণাত্মক বিজ্ঞাপন তৈরি করেছিলেন যা আগে কখনোই ইসরায়েলি রাজনীতিতে দেখা যায়নি। নেতানিয়াহুর প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনকাল ছিল 1996 থেকে 1999 পর্যন্ত। এক দশক পর যখন তিনি আবার প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তখনও তিনি মার্কিন কৌশলীকে সাহায্যের জন্য ডেকে আনেন। 2009 সালে তার সফল প্রত্যাবর্তনের জন্য তিনি রিপাবলিকান কৌশলী জন ম্যাকলফলিনকে নিয়োগ করেন তার বার্তা তৈরি করতে। ম্যাকলফলিন পরবর্তীতে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটি পোলিং বিশেষজ্ঞ হিসেবেও কাজ করেন। তবে সম্ভবত কোনো জিওপি ব্যক্তিত্ব নেতানিয়াহুর সক্ষমতা বজায় রাখতে এতটা প্রভাবশালী ছিলেন না যতটা আমেরিকান ক্যাসিনো মালিক শেলডন অ্যাডেলসন, যিনি 2021 সালে মৃত্যুর আগে রিপাবলিকান পার্টির সবচেয়ে বড় একক দাতা ছিলেন। নেতানিয়াহু এবং অ্যাডেলসনের সম্পর্ক বিশেষভাবে ঘনিষ্ঠ ছিল। তারা 2012 থেকে 2015 সাল পর্যন্ত অন্তত 160 বার ফোনে কথা বলেছেন। অ্যাডেলসনের ইসরায়েলের প্রভাবকে কখনোই অতিরিক্তভাবে ব্যাখ্যা করা যাবে না। তিনি নেতানিয়াহুকে প্রচার করতে নিজের কোটি কোটি টাকা ব্যয় করেছিলেন। এটি করার একটি উপায় ছিল ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় সংবাদপত্র ইসরায়েল হায়মকে অর্থায়ন করা। সমালোচকরা হায়মকে বিবিটন নামে ডাকেন, কারণ এটি ডানপন্থী লিকুদ পার্টির পক্ষে প্রচারণা চালানোর জন্য পেটেন্ট প্রোপাগান্ডা পরিবেশন করে। এবং যদিও এই সংবাদপত্রটি লাভজনক নয় কারণ এটি বিনামূল্যে বিতরণ করা হয়, এটি ডানপন্থী আমেরিকান বিলিয়নিয়ার অ্যাডেলসনের জন্য ইসরায়েলি রাজনীতিতে দূর থেকে প্রভাব বিস্তার করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছিল। তবে নেতানিয়াহুর রিপাবলিকান পার্টির সাথে সম্পর্কে যে বিশেষ দিকটি অত্যন্ত সন্দেহজনক তা হলো আমেরিকান ইহুদিদের একটি বড় অংশ আসলে ডেমোক্রেটিক পার্টির প্রতি সমর্থিত। এবং যদিও নেতানিয়াহু দাবি করেন যে তিনি আন্তর্জাতিক ইহুদিদের প্রতিনিধিত্ব করেন, তার মধ্যে সবচেয়ে বড় সমর্থক গোষ্ঠী যুক্তরাষ্ট্রের ইহুদি নয়। এর পরিবর্তে তার প্রধান সমর্থক গোষ্ঠী হচ্ছে খ্রিস্টান জায়নিস্টরা। এরা বেশিরভাগ শ্বেতাঙ্গ আমেরিকান ইভানজেলিক্যাল, যারা বিশ্বাস করেন যে ঈশ্বর ইসরায়েলকে ইহুদিদের জন্য দিয়েছেন। প্রকৃতপক্ষে পোলস দেখায় যে এই বাইবেল ভিত্তিক বিশ্বাসটি শ্বেতাঙ্গ আমেরিকান ইভানজেলিক্যালদের মধ্যে 80 থেকে 40% মধ্যে অনেক শক্তিশালী। এদিকে আমেরিকায় সবচেয়ে বড় ইসরায়েলপন্থী অ্যাডভোকেসি গ্রুপ, যার সদস্য সংখ্যা 10 মিলিয়নেরও বেশি, এটি একটি ইহুদি নেতৃত্বাধীন গ্রুপ নয়। এটি হলো ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল, যার নেতৃত্ব দিচ্ছেন ইভানজেলিক্যাল পাস্টর জন হেগি। তার বই জেরুজালেম কাউন্টডাউন বিশ্বকে সতর্কীকরণ জন হেগি অত্যন্ত অ্যান্টিসেমিটিক দাবি করেছেন যে অ্যাডলফ হিটলার ছিল এক অর্ধেক ইহুদি, যাকে ঈশ্বর পাঠিয়েছিলেন শিকারী হিসেবে, যাতে ইউরোপীয় ইহুদিদের নির্যাতন করা হয় এবং তাদের একমাত্র বাড়ি ইসরায়েলে নিয়ে যাওয়া হয়, যা ঈশ্বর ইহুদিদের জন্য নির্ধারিত করে রেখেছে। অথচ নেতানিয়াহু একদমই এই চরম অ্যান্টিসেমাইট জন হেগির কাছ থেকে বিরক্ত নন। তিনি হলোকস্টকে আসলে ন্যায়সঙ্গত করেছেন, বরং তিনি পাস্টর হেগির সাথে সম্পর্ক বজায় রেখেছেন এবং নিয়মিতভাবে ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল সম্মেলনে বক্তৃতা দেন, যেখানে তিনি ইভানজেলিক্যালদের ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু বলে অভিহিত করেন। নেতানিয়াহু এবং ইভানজেলিক্যাল রিপাবলিকানদের মধ্যে যে জোট, যারা ইসরায়েলকে সমর্থন করে শুধুমাত্র আর্মেগাডনের সাধনা হিসেবে, তা অবশ্যই অদ্ভুত। তবে এটি হয়তো এড়ানো যায় না, যেহেতু আরও বেশি আমেরিকান ইহুদিরা, বিশেষ করে তরুণ ইহুদিরা, গাজায় গণহত্যা বন্ধ করার জন্য প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন। নেতানিয়াহুকে তার যুদ্ধের জন্য অর্থায়ন করতে এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে মার্কিন সরকারের কাছে লবিং করার জন্য খ্রিস্টান জায়নিস্টদের প্রয়োজন। নেতানিয়াহুর প্রধান সমর্থক গোষ্ঠী যুক্তরাষ্ট্রে ক্রমশ একটি অ্যান্টিসেমিটিক গোষ্ঠী হয়ে উঠছে। এটা এখন সত্য যে নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রে প্রো ইসরায়েল ডেমোক্রেটদের জন্য মাথা ব্যথার কারণ। প্রেসিডেন্ট বাইডেন অবশ্যই ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় সন্তুষ্ট ছিলেন না।
গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড এমনকি ডেমোক্রেটিক নেতাদের এবং দৃঢ় জায়নিস্টদের যেমন সিনেটর চাক শুমারকেও ইসরায়েলে নেতানিয়াহুকে প্রতিস্থাপন করার জন্য আগাম নির্বাচন আয়োজনের আহ্বান জানাতে বাধ্য করেছে। ডেমোক্রেটদের জন্য অন্তত নেতানিয়াহু একটি ছাগল ত্যাগের মতো হয়ে উঠেছেন। তারা মনে হয় নেতানিয়াহুকে ব্যক্তি হিসেবে আক্রমণ করতে পছন্দ করেন, ইসরায়েলকেই নয়, কারণ এটি তাদের এমন একটি উপায় দেয় যা তাদেরকে পাবলিক আইতে প্রো ইসরায়েল না হওয়ার সমালোচনার থেকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু আমেরিকার পক্ষ থেকে যে কোনো কেউ যদি নেতানিয়াহুকে দোষারোপ করতে চান, তাদের মনে রাখা উচিত যে নেতানিয়াহু তাকে সৃষ্টি করেছে আমেরিকা, তাকে মার্কিন মিডিয়া দ্বারা উন্নীত করা হয়েছিল। তিনি আমেরিকান রাজনীতি ইসরায়েলে নিয়ে এসেছেন। যদি দোষারোপ করার কিছু থাকে তবে তা ভাগ করে নেওয়া উচিত।